জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, দল বাঁচাতে শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে আওয়ামী লীগ, নেত্রী শেখ হাসিনা। থাকছে প্রতিবেদনে। বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে কিছু মহল, তারেক রহমান। থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগের অফিস খোলা ও জয় বাংলা স্লোগানে জনমনে উদ্বেগ, জামায়াত। থাকছে প্রতিবেদনে। ইভিএমে কারচুপির অভিযোগ মমতার, বিদায়ী মুখ্যমন্ত্রী বলে কটাক্ষ বিজেপির। থাকছে প্রতিবেদনে। তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন, মির্জা ফখরুল। থাকছে প্রতিবেদনে। ইরান নিয়ে ট্রাম্পকে নতুন পরিকল্পনা জানাবে সেন্টকম, হামলা কি শিগগিরই? থাকছে প্রতিবেদনে। আরেকবার হামলা হলে দীর্ঘস্থায়ী ও ভয়াবহ পাল্টা আঘাত হানবে ইরান। থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দল বাঁচাতে শীর্ষ নেতাদের দেশে ফিরতে বলছে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলটির সভাপতি শেখ হাসিনা শীর্ষ নেতাদের দেশে ফিরে সংগঠনকে সক্রিয় করার আহ্বান জানিয়েছেন, এমন একটি বার্তা বিভিন্ন মহলে ছড়িয়ে পড়েছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবুও বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দলীয় সূত্রের দাবি, বর্তমান পরিস্থিতিতে সংগঠনকে শক্তিশালী রাখা এবং তৃণমূল পর্যায়ে কার্যক্রম জোরদার করার প্রয়োজনীয়তা থেকেই এই আহ্বান এসেছে। নেত্রী নাকি বার্তায় উল্লেখ করেছেন, দলকে টিকিয়ে রাখতে হলে সবাইকে মাঠে থাকতে হবে, এমন কথাও শোনা যাচ্ছে বিভিন্ন আলোচনায়। তবে এসব বক্তব্যের পূর্ণ প্রেক্ষাপট এখনও স্পষ্ট নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যে কোনো বড় রাজনৈতিক দলের সংকট বা অনিশ্চয়তার সময় কেন্দ্রীয় নেতৃত্ব মাঠ পর্যায়ে সক্রিয়তা বাড়ানোর উপর গুরুত্ব দেয়। শীর্ষ নেতাদের দেশে উপস্থিতি সংগঠনের মনোবল বাড়ায় এবং কর্মীদের মধ্যে আস্থা তৈরি করে। একজন বিশ্লেষক বলেন, নেতারা যদি মাঠে থাকেন তাহলে কর্মীরাও বেশি উৎসাহিত হয়। এটি দলীয় ঐক্য বজায় রাখতে সহায়ক হয়। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা এই সম্ভাব্য আহ্বানকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, দীর্ঘদিন ধরে অনেক শীর্ষ নেতা দেশের বাইরে থাকায় সংগঠনের কার্যক্রম কিছুটা শিথিল হয়েছে। যদি তারা ফিরে এসে সক্রিয় হন তাহলে সংগঠন আরও শক্তিশালী হবে। একজন জেলা পর্যায়ের নেতা বলেন, আমরা চাই কেন্দ্রীয় নেতারা আমাদের সঙ্গে মাঠে থাকুক, এতে করে আমাদের কাজের গতি বাড়বে। আরেকজন বলেন, নেত্রী যদি এমন আহ্বান দিয়ে থাকেন তাহলে তা অবশ্যই সংগঠনের স্বার্থেই। অন্যদিকে বিরোধী দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এই বিষয়টিকে ভিন্নভাবে দেখছে। তাদের মতে, এটি দলের অভ্যন্তরীণ দুর্বলতার একটি ইঙ্গিত। একজন বিএনপি নেতা বলেন, যদি সবকিছু ঠিকঠাক থাকত তাহলে এ ধরনের আহ্বানের প্রয়োজন হতো না। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি দুর্বলতার চিহ্ন না হয়ে বরং কৌশলগত পদক্ষেপও হতে পারে। বড় রাজনৈতিক দলগুলো প্রায়ই নিজেদের পুনর্গঠনের জন্য এ ধরনের উদ্যোগ নেয়। এতে করে সংগঠন নতুন করে গতি পায় এবং ভবিষ্যৎ কর্মসূচির জন্য প্রস্তুত হয়। সাধারণ মানুষের মধ্যেও এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। কেউ কেউ মনে করছেন, নেতারা দেশে থাকলে ভালো, কিন্তু তাদের কাজের ফলাফলই আসল। একজন ব্যবসায়ী বলেন, আমরা চাই স্থিতিশীলতা। রাজনীতি যেভাবেই চলুক, অর্থনীতি যেন ক্ষতিগ্রস্ত না হয়। সব মিলিয়ে বলা যায়, শেখ হাসিনার এই সম্ভাব্য আহ্বান রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এটি যদি আনুষ্ঠানিকভাবে বাস্তবায়িত হয় তাহলে দলীয় কার্যক্রমে নতুন গতি আসতে পারে। বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে কিছু মহল, তারেক রহমান। বাংলাদেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে, কিছু মহলের সেটি পছন্দ হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার 1 মে বিকেলে রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। তারেক রহমান আরও জানান, তারা বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী বলেন, এদেশের প্রত্যেকটি মানুষের অধিকার থেকে বঞ্চিত করেছিল বিগত স্বৈরাচার সরকার। দেশের অর্থনীতিকে আমদানি নির্ভর করেছিল স্বৈরাচার সরকার। স্বাস্থ্য, শিক্ষা থেকে শুরু করে দেশের প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করেছিল স্বৈরাচার সরকার। এর ফলেই 2024 সালের 5ই অগাস্ট দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে।
তিনি বলেন, বাংলাদেশ যখনই গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে কিছু মহলের সেটি পছন্দ নয়। সেই সব মানুষ, তারা চায় না দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হোক, পৃথিবীর সঙ্গে পাল্লা দিয়ে দেশ এগিয়ে যাক, তারা সেটি চান না। অতীতর মতো তারা আবার ষড়যন্ত্র শুরু করেছে। তারা চেষ্টা করছে এখন বিশ্ব দরবারে বাংলাদেশকে বিতর্কিত করা, বন্ধুহীন করা। তিনি আরও বলেন, যারা দেশকে বিতর্কিত করতে চায়, যারা দেশে অরাজকতা করতে চায়, তাদের ব্যাপারেও সতর্ক থাকতে হবে। ষড়যন্ত্র প্রতিহত করে এসব ষড়যন্ত্রকারীদের স্বৈরাচারের মতো জবাব দিতে হবে। প্রধানমন্ত্রী বলেন, শ্রমিকদের পাশাপাশি যারা এখনও বেকার, তাদের কর্মসংস্থান তৈরি করতে বিদেশি বিনিয়োগ বাড়ানোর পদক্ষেপ নিচ্ছে সরকার। এছাড়া শ্রমিক ও বেকারদের জন্য দেশের পাশাপাশি বিদেশেও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। এ সময় নির্বাচনের আগে দেওয়া সব প্রতিশ্রুতি সরকার পূরণ করবে বলে জানিয়েছেন সরকার প্রধান। আওয়ামী লীগের অফিস খোলা ও জয় বাংলা স্লোগানে জনমনে উদ্বেগ, জামায়াত। দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী অভিযোগ করেছে, বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় কার্যালয় খোলা এবং জয় বাংলা স্লোগান ঘিরে জনমনে উদ্বেগ তৈরি হচ্ছে। দলটির নেতারা দাবি করেছেন, এই পরিস্থিতি রাজনৈতিক উত্তেজনা বাড়াতে পারে। এক বিবৃতিতে জামায়াত নেতারা বলেন, কিছু এলাকায় আওয়ামী লীগের অফিস পুনরায় সক্রিয় হওয়ার পর সেখানে জড়ো হওয়া এবং স্লোগান দেওয়ার ঘটনা দেখা যাচ্ছে। তাদের মতে এতে সাধারণ মানুষের মধ্যে শঙ্কা তৈরি হচ্ছে এবং রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল হয়ে উঠতে পারে। তবে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এই অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। দলটির নেতারা বলছেন, দলীয় অফিস খোলা একটি সাংগঠনিক কার্যক্রম এবং জয় বাংলা তাদের ঐতিহাসিক স্লোগান। এটি কোনোভাবেই উদ্বেগের কারণ হওয়া উচিত নয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশের রাজনীতিতে স্লোগান ও দলীয় কার্যক্রম দীর্ঘদিনের অংশ। তবে বর্তমান সংবেদনশীল প্রেক্ষাপটে যে কোনো কর্মসূচি সহজেই বিতর্কের জন্ম দিতে পারে। একজন বিশ্লেষক বলেন, এখানে মূল বিষয় হল কর্মসূচি কতটা শান্তিপূর্ণভাবে পরিচালিত হচ্ছে। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, রাজনৈতিক দলগুলোর উচিত উত্তেজনা না বাড়িয়ে দায়িত্বশীল আচরণ করা। তারা মনে করেন, জনমনে আস্থা বজায় রাখতে সব পক্ষেরই সংযত থাকা প্রয়োজন। সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে এসব কর্মকাণ্ড আরও সতর্কতার সঙ্গে পরিচালনা করা উচিত। সব মিলিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই অভিযোগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিক্রিয়া দুই পক্ষের অবস্থানই রাজনৈতিক বিতর্ককে আরও জোরদার করেছে। এখন দেখার বিষয়, পরিস্থিতি কিভাবে এগোয় এবং সংশ্লিষ্ট পক্ষগুলো কী ধরনের পদক্ষেপ নেয়। ইভিএমে কারচুপির অভিযোগ মমতার, বিদায়ী মুখ্যমন্ত্রী বলে কটাক্ষ বিজেপির। আগামী ৪ মে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে সামনে রেখে কলকাতায় তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে উত্তেজনা চরম রূপ নিয়েছে। ইভিএম কারচুপির অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার দিগবাত রাতে কলকাতায় দুই দলের মধ্যে রাজনৈতিক উত্তেজনা দেখা দেয়। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে, পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তার নির্বাচনী এলাকা ভবানীপুরের ইভিএমের জন্য নির্ধারিত স্ট্রং রুম সাখাওয়াত মেমোরিয়াল গার্লস হাইস্কুলে হাজির হন এবং মধ্যরাত পর্যন্ত সেখানে অবস্থান করেন। এ সময় স্কুলের বাইরে তৃণমূল ও বিজেপি উভয় দলেরই বিপুল সংখ্যক কর্মী সমর্থক জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। ঘটনাস্থল থেকে এক ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা খবর পেয়েছি যে যেখানে ইভিএম রাখা হয়েছে সেখানে কারচুপি করা হচ্ছে। আমি নিজেই তা দেখতে আসার সিদ্ধান্ত নিই। আমি যখন এখানে পৌঁছলাম, কেন্দ্রীয় বাহিনী আমাকে ভেতরে ঢুকতে দেয়নি। তবে নিয়ম অনুযায়ী যে কোনো দলের প্রার্থী এবং নির্বাচনী এজেন্টকে সিল করা ঘর পর্যন্ত যাওয়ার অনুমতি দেওয়া হয়, সিল করা ঘরের ভেতরে নয়। এরপর আমি রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিয়ে ভেতরে প্রবেশ করি। তিনি আরও বলেন, কেউ যদি ইভিএমের ভোট লুট করার চেষ্টা করে তাহলে আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করব। আমি সব দলের নির্বাচনী এজেন্টদের বলছি যে আপনারা আপনাদের ভোট পাহারা দিন, কিন্তু ঝগড়া করবেন না। এটি ঝগড়া করার জায়গা নয়। রাজ্য পুলিশ আমাদের অধীনে কাজ করছে না। যেদিন নির্বাচনের ঘোষণা হয়েছে সেদিন থেকেই তারা নির্বাচন কমিশনের অধীনে। কোনো এক পরাশক্তি কাজ করছে এবং তাদের ওপর চাপ প্রয়োগ করছে।
মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের ইভিএম স্ট্রংরুম পাহারা দেওয়ার আহ্বান জানানোর কয়েক ঘণ্টার মধ্যেই তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ, শশী পাজা এবং দলের কর্মীরা ইভিএম কারচুপির অভিযোগ তুলে নেতাজি ইনডোর স্টেডিয়ামের কাছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ধর্নায় বসেন। তৃণমূল কংগ্রেস এই পরিস্থিতিকে গণতন্ত্রকে হত্যা বলে অভিহিত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ভিডিও শেয়ার করে তারা দাবি করেছে যে সেখানে স্ট্রং রুমের ভেতরে ইভিএমের সঙ্গে কারচুপি করা হচ্ছে। পোস্টে আরও বলা হয়েছে, তারা সব ধরনের নোংরা কৌশল, নাম বাদ দেওয়া, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, কেন্দ্রীয় বাহিনীর সন্ত্রাস, অর্থের বন্যা বইয়ে দেওয়া সবই চেষ্টা করেছে এবং ব্যর্থ হয়েছে। এখন নিছক মরিয়া হয়ে তারা ইভিএম কারচুপির আশ্রয় নিয়েছে। কিন্তু বাংলা, মহারাষ্ট্র, দিল্লি বা বিহার নয়। তারা আমাদের গণতন্ত্র লুট করবে আর আমরা চুপচাপ বসে তা দেখব না। এক্সে ধারাবাহিক কয়েকটি পোস্টে তৃণমূল কংগ্রেস, নির্বাচন কমিশন, বিজেপি ও পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে। এক পোস্টে দলটির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের প্রধান নির্বাচন কর্মকর্তা সিইও মনোজ কুমার আগরওয়ালের জবাবদিহি দাবি করে বলা হয়েছে, আমাদের মিডিয়াবাজ সিইও মনোজ কুমার আগরওয়ালের উচিত গভীর রাতে সংবাদ সম্মেলন করার চেয়ে তার সাংবিধানিক দায়িত্বকে অগ্রাধিকার দেওয়া। তিনি যখন নিজেদের ভাবমূর্তি বজায় রাখতে ব্যস্ত, তখন বিজেপিকে সিসিটিভিতে নেতাজি ইনডোর স্টেডিয়াম স্ট্রং রুমে একক কোনো দলীয় অংশীজনের উপস্থিতি ছাড়াই জোরপূর্বক সিল করা ব্যালট বাক্স ভাঙার চেষ্টা করতে দেখা গেছে। তৃণমূলের এই অভিযোগ ও মুখ্যমন্ত্রীর অবস্থানের পরিপ্রেক্ষিতে বিজেপির শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী এক্সে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লিখেছেন, আমি ভবানীপুর নির্বাচনী এলাকাসহ সমগ্র পশ্চিমবঙ্গের সম্মানিত ভোটারদের আশ্বস্ত করতে চাই যে এই কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্থাৎ বিদায়ী মুখ্যমন্ত্রীকে কোনো ধরনের অন্যায় সুবিধা নেওয়া থেকে বিরত রাখার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। ইরান নিয়ে ট্রাম্পকে নতুন পরিকল্পনা জানাবে সেন্টকম। হামলা কি শিগগিরই? ইরানের সঙ্গে চলমান আলোচনার অচলাবস্থা কাটাতে অথবা যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি টানার আগে বড় ধরনের সামরিক আঘাত হানার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই লক্ষ্যে ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপারের কাছ থেকে এ পরিকল্পনা সম্পর্কে শুনবেন ট্রাম্প। এতে তাকে সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপের বিষয়ে বিস্তারিত জানানো হবে। এই বিষয়ে জানাশোনা আছে এমন দুটি সূত্র মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে এ তথ্য নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট তিনটি সূত্র জানিয়েছে, সেন্টকম এরই মধ্যে ইরানের ওপর একটি সংক্ষিপ্ত কিন্তু শক্তিশালী বিমান হামলার পরিকল্পনা তৈরি করেছে। এ দফায় মূলত ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানোর কথা ভাবা হচ্ছে। মার্কিন নীতি নির্ধারকদের ধারণা, নতুন করে ভয়াবহ হামলার পর ইরান নমনীয় হতে বাধ্য হবে, পারমাণবিক ইস্যুতে আলোচনার টেবিলে আসতে আগ্রহী হবে। ব্রিফিংয়ে হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পকে দ্বিতীয় একটি প্রস্তাব দেওয়া হতে পারে। বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথটি পুনরায় খুলতে প্রণালীর একটি অংশ নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। একটি সূত্রের দাবি, এই বিশেষ অভিযানে প্রয়োজনে স্থলবাহিনীও ব্যবহার করা হতে পারে। এছাড়া ইরানের হাতে থাকা উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ জব্দ করতে বিশেষ বাহিনীর অভিযানের বিষয়টিও আলোচনায় থাকতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল বুধবার অ্যাক্সিওসকে বলেছেন, তিনি ইরানের ওপর চলমান নৌ অবরোধকে বোমাবর্ষণের চেয়েও বেশি কার্যকর বলে মনে করছেন। দুটি সূত্রের দাবি, ট্রাম্প এই অবরোধকে দর কষাকষির মূল অস্ত্র হিসেবে দেখছেন। তবে অবরোধের চাপেও ইরান যদি দাবি মানতে রাজি না হয়, তাহলে ইরানে আবার হামলার নির্দেশ দেবেন ট্রাম্প। অন্যদিকে চলমান অবরোধের পাল্টা জবাব হিসেবে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর হামলা চালাতে পারে। মার্কিন সামরিক পরিকল্পনাবিদরা এ আশঙ্কাও খতিয়ে দেখছেন। আরেকবার হামলা হলে দীর্ঘস্থায়ী ও ভয়াবহ পাল্টা আঘাত হানবে ইরান। ইরান আবারও কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্র নতুন করে সামরিক হামলা চালায়, তাহলে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে তারা দীর্ঘস্থায়ী এবং ভয়াবহ পাল্টা আঘাতের লক্ষ্যবস্তু করবে। একই সঙ্গে দেশটি স্পষ্টভাবে হরমুজ প্রণালীর ওপর নিজেদের অধিকার ও নিয়ন্ত্রণ বজায় রাখার অবস্থান পুনর্ব্যক্ত করেছে। এই হুঁশিয়ারির কারণে যুক্তরাষ্ট্রের একটি বহুজাতিক জোট গঠনের পরিকল্পনা, যার উদ্দেশ্য ছিল হরমুজ প্রণালী পুনরায় স্বাভাবিকভাবে চালু করা, তা আরও জটিল পরিস্থিতির মধ্যে পড়ে গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এই প্রণালী বিশ্ব তেল ও গ্যাস সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান দিয়েই বৈশ্বিক জ্বালানির একটি বড় অংশ পরিবাহিত হয়। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের কারণে এই জলপথ কার্যত অচল হয়ে আছে। টানা ২ মাস ধরে চলা এই অচলাবস্থায় বিশ্বের প্রায় ২০% তেল ও গ্যাস সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাজারে। জ্বালানির দাম ইতোমধ্যেই উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে এবং এর ফলে বৈশ্বিক অর্থনীতিতে মন্দার ঝুঁকি তৈরি হয়েছে। সংঘাত নিরসনে পাকিস্তানের মধ্যস্থতায় যে দূতপ্রশ্নতিক প্রচেষ্টা চলছিল, সেটিও বর্তমানে প্রায় স্থবির হয়ে গেছে। ৮ এপ্রিল থেকে কার্যকর থাকা যুদ্ধবিরতি সত্ত্বেও ইরান এখনও হরমুজ প্রণালীর ওপর কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখেছে। দেশটির দাবি, মার্কিন নৌ অবরোধের কারণে তাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে তেল রপ্তানি চাপের মুখে পড়ায় এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে তারা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলেন, যুদ্ধকালীন পরিস্থিতি এবং জাতীয় স্বার্থ রক্ষার অংশ হিসেবে প্রণালীর নিয়ন্ত্রণ বজায় রাখা হয়েছে, যা তাদের মতে আন্তর্জাতিক আইনের আওতায় বৈধ। তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, একটি সার্বভৌম দেশের উপকূলীয় জলপথকে অন্য রাষ্ট্র নিজেদের স্বার্থে ব্যবহার করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে তিনি দাবি করেন, আঞ্চলিক কিছু দেশও এই সংঘাতে পরোক্ষভাবে যুক্ত হয়েছে, যা ভবিষ্যতে তাদের জন্য রাজনৈতিক ও আইনি জবাবদিহির কারণ হতে পারে। এদিকে পারস্য উপসাগরীয় কয়েকটি দেশও নিরাপত্তাজনিত উদ্বেগে নিজেদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে। সংযুক্ত আরব আমিরাত তাদের নাগরিকদের ইরান, ইরাক ও লেবানন ভ্রমণ এড়িয়ে চলতে বলেছে এবং যারা ইতোমধ্যে সেখানে আছেন তাদের দ্রুত দেশে ফেরার আহ্বান জানিয়েছে। এই পরিস্থিতিতে আঞ্চলিক উত্তেজনা আরও বাড়ছে। সংযুক্ত আরব আমিরাতের এক শীর্ষ উপদেষ্টা বলেন, ইরানের বর্তমান অবস্থানের কারণে আঞ্চলিক আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একতরফা কোনো পদক্ষেপকে বিশ্বাস করা কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে বাহরাইনের রাজাও ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে দেশটির অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট করার অভিযোগ তুলেছেন এবং জাতীয় নিরাপত্তা হুমকির বিষয়ে সতর্ক করেছেন।